This is official lecture 15 of microeconomics from BBA department of Green Business School. So in today's class, we are going to talk about the calculation of the cost of production. Actually, মানে আমি এটা নিয়ে আপনাদেরকে একটা পুরো একটা সেশন নেব যে কিভাবে ক্যালকুলেশন গুলো আমরা করতে হয় সেটা সম্পর্কে জানবো. After completing that, we will focus on the topic which is why that average cost curve is U-shape. আমরা দেখতে পাবো যে আমাদের average cost curve-টাকে যখন আমি ড্র করতে যাব সেটাকে আমরা U-shape-এ পাবো. আজকের ক্লাসটা ম্যান্ডেটরি বিকজ আজকের ক্লাসে হচ্ছে গিয়ে আমি একটা ব্রেকআউট ফ্রম কনসেপ্ট দিব. আমরা হচ্ছে গিয়ে যখন ক্লাসটা শুরু করবো আমরা দেখবো হচ্ছে গিয়ে যে আমি ক্লাসের শুরুতে আমরা দেখবো যে আমি অলরেডি স্ক্রিন শেয়ার করছি. দেখেন যে এরকম একটা হচ্ছে গিয়ে ওয়ার্ড ফাইল আপনাদের সাথে শেয়ার করছি. ওয়ার্ড ফাইল থেকে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন প্রসেস শিখছি কিভাবে এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করা যায়. যদি আমি লাস্ট ক্লাসে এটাকে দেখিয়ে দিই. আর লাস্ট ক্লাসে আমরা কতটুকু করেছি সেটা সম্পর্কে একটু যদি ব্রিফ চান তাহলে সেটা একটু চলে যাই এবং আজকে কি কি করবো সেটা নিয়ে. লাস্ট ক্লাসে আমরা অলরেডি হচ্ছে গিয়ে আমাদের why the cost of production অর্থাৎ cost behind the production ফুল জিনিসটা নিয়ে আমরা আইডিয়া নিয়েছি. নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা টোটাল রেভিনিউ সম্পর্কে পড়াচ্ছিলাম, টোটাল কস্ট সম্পর্কে পড়াচ্ছি, দেন প্রফিট, দেন আমরা বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে কি ফিগার গুলো দেখেছি যে টোটাল কস্ট পার আপওয়ার্ড স্লোপিং হয়, টোটাল ভ্যারিয়েবল কস্ট আপওয়ার্ড স্লোপিং হয়, টোটাল ফিক্সড কস্ট একটা হরাইজন্টাল লাইন হয়, সেটা সম্পর্কে দেখেছি. তারপরে অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এটা ক্যালকুলেশন দেখেছি. এন্ড এদের কার্ভ গুলো যে কেন ডাউনওয়ার্ড স্লোপিং আপওয়ার্ড স্লোপিং এগুলো নিয়ে কথা বলেছি. দেন অ্যাভারেজ টোটাল কস্ট কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটুকু দেখেছি. লাস্ট একটা টপিক আমি স্কিপ করে গিয়েছিলাম যেটা আমি পড়াইনি, এটা আমি আজকে পড়াবো. why does average total cost curve is U-shape? Yes, মোহাইমেন বলেন স্যার. ম্যাম এই স্লাইডগুলো তো দিবেন না? স্লাইড আমি শেয়ার করেছি তো আপনাদের সাথে. as far I know আমি স্লাইড শেয়ার করেছি নাকি আমি শেয়ার করি না? আমার ধারণা আমি শেয়ার করে দিয়েছি. ম্যাম আমি একসাথে তিনটা ক্লাসে শেয়ার করেছি. আচ্ছা স্নিগ্ধা বলেন তো আমি কি শেয়ার করিনি স্লাইডটা? ও হ্যাঁ, ক্রস চেক করে দিবেন, ঠিক আছে? আমার যেটুকু মনে পড়ে আপনাদের সাথে আমার সম্পূর্ণ ম্যাটেরিয়ালস আপডেট করা, মানে একদম ক্লাস শেষে আপনাদের সাথে আমি আপলোড করি. মাইক্রো তো ছোট ক্লাস মানে আমার জন্য এই 33 জনের ক্লাসটা এখন ছোট ক্লাস মনে হয়. এই ছোট ক্লাসটায় আমি হচ্ছে গিয়ে আপনার সবকিছু আপডেটেড থাকি. আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি. আমি যখন গ্রিনে জয়েন করি আমার ফার্স্ট কোর্স, হ্যাঁ আমার অবশ্যই যে 5টা কোর্স ছিল তার মধ্যে মাইক্রো ইকোনমিক্স ছিল. মজার বিষয়টা হচ্ছে গিয়ে তখন ওই কোর্সে আমার মাত্র 12টা স্টুডেন্ট ছিল এন্ড দে ওয়ার ভেরি কনফিউজড যে নতুন ফ্যাকাল্টি মেম্বার আসবে উনি আসলে কেমন কোর্সটা দিবে. স্বাভাবিক, ওরা কনফিউজ ছিল. সো আমার হচ্ছে গিয়ে সেই 12 জন থেকে আমার এখন হচ্ছে গিয়ে এই যে এই সেমিস্টার ধরেন 33 জন, বা আমি এমনও সেমিস্টার নিয়েছি যেখানে আমার 53 স্টুডেন্ট ছিল ইন এ সিঙ্গেল ক্লাস মাইক্রো ইকোনমিক্স. তো একটা লং জার্নি বলা যায়, এখন অনেক আপস এন্ড ডাউন ছিল, অনেক বড় একটা জার্নি ছিল. ভালো খারাপ না, বলতে পারি যে ওভারঅল ভালোই ছিল পুরো বিষয়টা. তো এই জিনিসটা নিয়ে আমি কিন্তু পড়াবো যে why the average total cost curve is U-shape, বাট এটা আমি আজকে ক্লাসের শেষে মানে আমাদের ব্রেকআউট রুম আমি ক্রিয়েট করব, ওটার পরে আসলে পড়াবো, এটা পরের দিকে আসবো. তো আপাতত এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি ক্যালকুলেশনটাতে, যে আমরা কিভাবে আসলে এখন দেখবো যে যে ডিফারেন্ট টাইপ অফ কস্টিং পেলাম যেটা সেটা ক্যালকুলেশনটা কিভাবে যাব. So for that purpose I'm sharing your book with you. আমি এখন আছি হচ্ছে বইয়ের পেজ 299. আমি আপনাদের সাথে যে পিডিএফ ফাইলটা শেয়ার করেছি বইয়ের সেটা 299 পেজে আছি. তো সেখানে টেবিল 2 তে আমরা দেখতে পাচ্ছি ফর এ কফি শপ they are calculating the total cost, fixed cost, variable cost or marginal cost, etc, etc, etc. So how they are going to do it? So from today's class we are going to talk about it, and for that purposes আমাদের যেটা হবে যে আমরা কিন্তু এখানে দেখব যে আমরা নিজেরাও এইভাবে দেখবো একটা সময় যে আমাদের এরকম যদি কোয়ান্টিটি দেওয়া থাকে এবং টোটাল কস্টের যদি কোনো একটা ইনফরমেশন থাকে সেখান থেকে ইজিলি আমরা বাকি কস্টিং গুলো ফাইন্ড আউট করে নিতে পারবো. আচ্ছা, তো এরপর চলে যাই হচ্ছে গিয়ে আমাদের আমরা এখানে আমরা জাস্ট আমি একটা আমার মতো র্যান্ডম আমি একটা টেবিল ড্র করে রেখেছি, দ্যাটস ইট. খুব ইম্পর্টেন্ট কিছু পাও না, জাস্ট এখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের আমি ক্যালকুলেশনটা দেখাবো.
আচ্ছা, ক্লাসে আজকে যারা এখনো জয়েন করেনি বাকিদের কিন্তু বলেন ক্লাসে জয়েন করতে, এন্ড চ্যাট বক্সে হচ্ছে নিজের নেম এন্ড আইডিটা দিয়ে দেন। চ্যাট বক্সে নিজের নেম এন্ড আইডিটা দিয়ে দেন। বাকি যারা জয়েন করেন না তাদেরকে ইমিডিয়েট জয়েন করতে বলেন, কারণ একটা সময় পরে আমি ওয়েটিং রুম অন করব, সো দ্যাট তারা কিন্তু আর ক্লাসে জয়েন করতে পারবে। এবং আজকে মেনশন করা হয়েছিল আজকে ক্লাস পারফরমেন্সের একটা মার্কস আমি দিব, এ থেকে একটা প্রেজেন্টেশনের মার্কস আমার অ্যাডজাস্টমেন্টের ইচ্ছা আছে, তো সেইটার জন্য এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো চলে যাই আজকে। তো দেন আমরা এখানে একটা কোম্পানি নিয়ে কথা বলেছি, মিস্টার জুবাইরের কোম্পানি, ওয়্যার হি প্রডিউসেস কম্পিউটার। So for his company, the examiner asked you to calculate the total cost, fixed cost, variable cost, average fixed cost, average fixed cost, etc. So here, যখন এই ধরনের ম্যাথস গুলো করতে যাবো, ফার্স্টে আপনার কোন ইনফরমেশন থাকলে ম্যাথসটা আপনি করতে পারেন সেটা আগে দেখে নিই। যদি দেখেন কোয়ান্টিটি প্রপারলি দেওয়া আছে and total cost properly দেওয়া আছে, দেন আপনি ধরে দিবেন যে you can do the mathematical calculation very easily. And for fixed cost, আপনার একবার একটা ফিক্সড কস্ট দেওয়া থাকলেই হলো, তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। হ্যাঁ, এখন মোহাইমিনের প্রশ্ন হতে পারে, ম্যাডাম এই কয়টা মাত্র ইনফরমেশন দিয়ে এতগুলো ছক আমি পূরণ করতে পারবো? হ্যাঁ, মাত্র এই কয়টা ইনফরমেশন দিয়ে আপনি এতগুলো ছকই পূরণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব ইজিলি সলভ করতে পারবেন। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব এটা টেক এ স্ক্রিনশট, বিকজ আমি যখন ব্রেকআউট রুম ক্রিয়েট করবো স্ক্রিন শেয়ার করে রাখবো, অনেক সময় স্ক্রিন শেয়ারটা থাকে না, এবং হচ্ছে গিয়ে এই টেবিলটা আপনাকে তখন ড্র করে কাজ করতে হবে। এখন আপাতত লেখার কোনোই দরকার নেই, যখন আমি স্ক্রিন শেয়ার করব, ব্রেকআউট রুম ক্রিয়েট করব, তখন লিখবেন। তবে আজকে লেকচার তুলতে হবে এবং র্যান্ডামলি আমি এখান থেকে 7 জন স্টুডেন্ট সিলেক্ট করব যারা তাদের সেই লেকচারটা আবার মেসেঞ্জার গ্রুপে আমাদের কিন্তু আপলোড করবেন। তো প্রথমে আসি হচ্ছে গিয়ে রোটা নিয়ে একটু বলি। প্রথম রোটাতে দেখেন ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে যে ইনফরমেশন গুলো প্রপারলি আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। সো ফর এক্সাম্পল কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটিকে সবসময় ইকোনমিক্সে ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করি, এটা আমরা এখানে লিখে দেব। টোটাল কস্ট দেখেন যেগুলো হচ্ছে গিয়ে ডিনোশনের কোনো ব্যাপার নেই, সেগুলো হচ্ছে আমরা নরমালি দেখবো যে ফর্মুলা জানি, সো ফর্মুলা গুলো লিখে নিতে হবে। যেমন দেখেন টোটাল কস্টের ফর্মুলা জানি হচ্ছে কি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এফসি প্লাস VC, total cost is equal to fixed cost plus variable cost. So এটা একটা কমন সেন্স আমরা ইউজ করি। তো যদি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু, আমি তো উপরে দিচ্ছি দেখেন, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এফসি প্লাস ভিসি হয়, মানে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে যোগ করছি, তাহলে ধরে আমার কোনো কারণে ভেরিয়েবল কস্ট বের করতে হয়, তাহলে আমি ইকুয়েশনটাকে একটু ওলট পালট করলে কি, একটু ট্রানজাকশন করলে কি আমি ভেরিয়েবল কস্ট বের করতে পারি না? সো দ্যাট ইন দ্যাট কেসেস দ্য ফর্মুলা উইল বি লাইক total cost minus fixed cost, is it? সাপোজ মোহাইমের বলো ম্যাডাম আমি ফিক্সড কস্ট বের করবো এই ফর্মুলাটা থেকে, তাহলে কিভাবে করতে পারি? ঠিক সেম থিং, টোটাল কস্ট মাইনাস variable cost. So it actually depends on you which information is given there. So according to that you can find out total cost, variable cost or fixed cost. Fixed cost আমরা এভাবে বের করতে পারবো, variable cost এভাবে বের করতে পারবো। এবার আসি অ্যাভারেজ ফিক্সড। দো আই ডিসকাস ইট অন মাই লাস্ট ক্লাস, তারপর আবার বলছি average fixed cost আমরা মানে average গুলো আমরা কিভাবে বের করেছিলাম, and for average we know that the total term will be divided by the number, and if there is no number then it will be divided by the quantity. So for example, when we calculating the average fixed cost, here the total term is fixed cost, so this fixed cost will be divided by the quantity, which is Q. For average variable cost, here the for average variable cost, here the total term is VC. This will be divided by quantity, which is Q. Then এটা লাইনটা এত প্লেন লাইন আসছে কেন? ওকে, দেন ফর টোটাল কস্ট, এটার অনেকটা কথা আছে। টোটাল কস্টের জন্য আমরা টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে পারি, সেখান থেকেও পেতে পারি, অথবা হচ্ছে কি আমরা দেখেছিলাম যে আর একটা বিষয় ছিল যে ABC, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এন্ড অ্যাভারেজ ফিক্সড কস্ট, এই দুটোকে সাম করলেও আমরা কিন্তু অ্যাভারেজ টোটাল কস্টটা পেতাম। সো যে কোনো একটা ফর্মুলা ধরে কিন্তু আপনি অ্যাভারেজ টোটাল কস্টটা ক্যালকুলেশন করতে পারবেন। Now the last term, that is marginal cost. Marginal cost হচ্ছে আমরা জানি যে the extra amount you have to pay for producing extra unit of a product, or the change in total cost to producing extra unit of a product, এটা হচ্ছে কি marginal cost.
এটা ফর্মুলাটা এরকম ছিল, এটা আমি সাইনটা লিখতে পারছি না, সিম্বলটা আমার যেহেতু ল্যাপটপে এই সিম্বলটা নাই, দ্যাট ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট, যদিও বইয়ে দেওয়া আছে, তারপরে আমি জাস্ট হিসেব করার জন্য আবার দেখাচ্ছি, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটা স্লাইডেও আছে, বইয়েও আছে। তো এটা যখন আমি ফর্মুলা করতে চাই, আমরা যেহেতু elasticity পড়ে এসেছি, so আমরা জানি যে চেঞ্জ, when we calculate any kind of change we deduct new term from the old term. তো এখানে নিউ টার্মটা কি হবে, তাহলে নিউ টোটাল কস্ট হবে আমার নিউ টার্ম, সো নিউ টোটাল কস্ট থেকে আমার মাইনাস যাবে হচ্ছে গিয়ে ওল্ড টোটাল কস্ট, ইট উইল বি ডিভাইডেড বাই the new quantity minus the old quantity. ঠিক আছে, আবার ক্লিয়ার করছি, যখনই আমি মার্জিনাল কস্ট ক্যালকুলেশন করব, আমরা ফর্মুলাটা হচ্ছে আমার এরকম যে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, সো চেঞ্জেস মিন্স নিউ টার্ম উইল বি ডিডাক্ট ফ্রম দ্য ওল্ড টার্ম। তো আমি ফর্মুলাটা এভাবে লিখলাম, নিউ টোটাল কস্ট মাইনাস ওল্ড টোটাল কস্ট ডিভাইডেড বাই নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি। নাও দ্য কোশ্চেন ইজ ম্যাম, how can I get this is the new one and this is the old one? এটা আমি একটা ভ্যালু ধরে করি, তখন হচ্ছে কি অ্যানসার আসে। So for example, এখন আমরা কলাম ধরে এখন আসি, তো কোয়ান্টিটি কলামে কোনো সমস্যা নেই, ফুল ইনফরমেশন দেওয়া আছে, we are happy. টোটাল কস্টে একটা জায়গা আমরা মিসিং দেখতে পাচ্ছি, yes for 400 units there is a missing term, so এটা আমরা পরে ফিক্সড করব, তার আগে আমরা যে ফিক্সডে আসি। So what is fixed cost? From our previous lecture we know that fixed cost means, আচ্ছা একজনকে প্রশ্ন করে দেখি, এটা তো সোজা জিনিস। আবরার জারিফ আপন, স্যার আপনি বলেন, আমার লিস্টে আপনার নাম এখন প্রথমে, আপনার মতে ফিক্সড কস্ট কি? ফিক্সড কস্ট, জি, আপনি তো পড়েছিলেন কিন্তু খেয়াল করে রাখিনি, মনে করতে কোনো পারছি না। এক্সাম্পল দিতে পারবেন ফিক্সড কস্ট কি? এক্সাম্পল দিতে পারবেন? ম্যাম সাপোজ গভর্নমেন্ট যদি অর্ডার করে দেয় যে এই কোন একটা না, না, প্রোডাক্টের প্রাইস ফিক্স থাকবে, ওটা ফিক্সড ওটা প্রাইস না, এরকম না, কিছু? প্রাইসের ম্যাম কথা আমি বলেন, এখানে কস্টে। হ্যাঁ বলেন ম্যাডাম। ম্যাম হচ্ছে আমি ধরেন একটা বিজনেস করতেছি, এই বিজনেসে আমার যেই কস্টটা ফিক্সড থাকবে, যেমন বাসা ভাড়া, কারেন্ট বিল, এটা কখনোই চেঞ্জ হবে না কোয়ান্টিটির সাথে, এটা হচ্ছে ফিক্সড কস্ট। দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। কোয়ান্টিটির সাথে এই খরচটা চেঞ্জ হয় না, আপনার কোয়ান্টিটি যাই হোক, আপনি জিরো কোয়ান্টিটি হলেও এই খরচটা থাকবে, আপনি থাউজেন্ডস অফ প্রোডাক্ট হলে আপনার এই খরচটা থাকবে, দ্যাটস কল মাই ফিক্সড কস্ট। আল ইমরান, আপনাকে আমি কোনোভাবে ক্লাসে রেসপন্সে পাচ্ছি না। আল ইমরান, লাস্টে আইডি 83 18183। তো এরকম হলে আপনাকে দেখাচ্ছে আপনি কোনো রেসপন্স করছেন না। নেক্সট কোশ্চেনটা আমি আপনাকে করব, প্রিপারেশন নিয়ে রাখেন, নেক্সট কোশ্চেন আমি আপনাকে করব। আমি প্রিভিয়াস ক্লাসে লেট জয়েন করছি তো তাই অ্যানসার দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এরকম এখন র‍্যান্ডম কোশ্চেন করব, যাকে করব তাকে অ্যানসার করতে হবে, দ্যাটস ইট। সো নেক্সট কোশ্চেন আমি বলে দিলাম আমি কাকে করব, আলী ইমরানকে করব। ম্যাম বাট ইলেকট্রিসিটি বিল তো ম্যাম ফিক্সড কস্ট না ম্যাম, ওটা তো না, ভেরিয়েবল কস্ট। হ্যাঁ ইলেকট্রিসিটি বিলে ওখানে আসছিলাম যে ইলেকট্রিসিটি বিলটাকে আমি বলতে পারি না, তবে যদি ইউটিলিটি বিলের ক্ষেত্রে আসি, ইয়েস আপনার লাইক গ্যাস বিল, দ্যাটস এ ফিক্সড কস্ট। সাপোজ ধরেন কেয়া, ওনার যেমন আমি দেখছি যে রেডি হোমমেড ফুডের বিজনেস আছে, তো ওনার জন্য ফিক্সড, ওনার বিজনেসটার জন্য ফিক্সড কস্ট কি হবে, উনি যখন ওনার বিজনেস করবে ওনাকে অবশ্যই কস্টিং ক্যালকুলেশন করতে হবে যে ওনার এই বিজনেসে খরচ কতটুকু, দেন ওখান থেকে ওনাকে বের করতে হবে উনি কতটুকু আর্ন করছে, রেভিনিউ কতটুকু, এবং দেন কিন্তু উনি প্রফিট ক্যালকুলেশনে যেতে পারবে। এবং আমরা যে বিজনেস ম্যাথমেটিক্সে পড়েছিলাম ব্রেক ইভেন পয়েন্ট, হয়তো মনে আছে, ওখান থেকে কিন্তু কেয়া এখান থেকে ক্যালকুলেশনও করতে পারবে যে উনি কতটুকু প্রোডাকশনে গেলে উনি প্রফিটে যেতে পারবে। তো এই যে ক্যালকুলেশন গুলো করছি, এগুলোই কিন্তু আপনাকে মাইক্রো শিখাচ্ছে, দেখেন সবগুলোই কিন্তু রিয়েল লাইফ ইমপ্লিকেশন আছে। সো কার বিজনেসের জন্য সাপোজ উনি কোনো প্রোডাক্ট সেল করুক বা না করুক, কোনো প্রোডাক্ট তৈরি করুক বা না করুক, ওনাকে কিন্তু মাসের গ্যাস বিলটা দিতেই হচ্ছে, ওটা হচ্ছে ওনার জন্য ফিক্সড কস্ট। বা উনি যে বাসায় আছেন সেই বাসার আপনার রেন্টটা দিতেই হচ্ছে, ওটা হচ্ছে ওনার জন্য ফিক্সড কস্ট। বা উনি ধরেন যে ওনার একজন ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যানের সাথে হয়তো ওনার কন্ট্রাক্ট এরকম যে মান্থলি সে ওনাকে 5000 টাকা দিবে, ওনার কোনো সেলিং থাকুক বা না থাকুক, ওইটা ওনার জন্য ফিক্সড কস্ট। ধরেন 10টা ডেলিভারি দিলে ওনাকে স্যালারি দিতে হবে, 100টা ডেলিভারি দিলেও স্যালারি দিতে হবে। তো যেটা আমার ফিক্সড, অর্থাৎ এটা আমার কোয়ান্টিটির সাথে চেঞ্জেস হচ্ছে না, দ্যাটস কল মাই ফিক্সড কস্ট। So here তাহলে আমি যখন দেখতে পাচ্ছি for 0 unit the fixed cost is 2400, which means যদি আমি
100 ইউনিটস এর জন্য যাই তাহলেও কি ফিক্সড কস্ট আমার 2400 হওয়া উচিত না? বা ধরেন আমি যদি 700 ইউনিটের জন্যও যাই সেখানে কি আমার ফিক্সড কস্টটা 2400 হওয়া উচিত না? তো মেইন কথা হচ্ছে কি এই কলামে সবগুলো ভ্যালুই হবে হচ্ছে কি একই, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালুই প্রত্যেকটা কোয়ান্টিটি প্রোডাক্টের জন্যই আমার কিন্তু ফিক্সড কস্টটা 2400ই হবে। এবার আসি ভ্যারিয়েবল কস্ট লাইনে। ভ্যারিয়েবল কস্টের জন্য আমরা দেখেছিলাম এই যে অলরেডি উপরে আমি এই জন্য ফর্মুলা লিখেছি যে আমরা যদি টোটাল কস্টে জানি ইটস দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট। সো যদি কোনো কারণে টোটাল কস্ট দেওয়া থাকে এবং ফিক্সড কস্ট দেওয়া থাকে তাহলে ইজিলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যারিয়েবল কস্ট ফ্রম দিস ফর্মুলা, দ্যাট ইজ টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তো ফর জিরো কোয়ান্টিটি অফ প্রোডাক্ট দেখেন এখানে আমার টোটাল কস্ট হচ্ছে 2400, আবার ফিক্সড কস্ট হচ্ছে 2400, বা একটু অন্যরকম ব্রেইন ইউজ করি। তা এখন ইমরানকে প্রশ্ন করি, স্যার এখন আপনি বলেন ভেরিয়েবল কস্ট কি? আল ইমরান। ভেরিয়েবল কস্ট কি মানে কিভাবে বের করবে এটা বলতে হবে? না 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 না, আপনার মতে ভেরিয়েবল কস্ট কি? ধরেন আপনাকে কেউ বললো যে আমার বিজনেসের ভেরিয়েবল কস্ট এইভাবে বেড়ে যাচ্ছে, তা আপনি ভেরিয়েবল কস্ট দিয়ে কি বুঝবেন? আপনার কনসেপ্ট বলেন। মিস আমি তো যে মানে আপনি যেটা মাত্র বললেন ওইটাই তো মিস হুম। শুনলাম, টোটাল কস্ট মাইনাস না ফিক্সড না, কস্ট আমি যেটা। জানতে চেয়েছি যে ভেরিয়েবল কস্ট বলতে মানে বলতে আপনি কি বুঝেন, আপনার কনসেপ্টটা কি? ক্যালকুলেশন প্রসেসটা জানতে চান, আপনার কনসেপ্টটা জানতে চেয়েছি। মিস কনসেপ্টটা তো মিস বলতে পারতেছি না। আচ্ছা আমি যাকে ম্যাম প্রশ্ন করব সে উত্তর দিবেন, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবেন। জাহিদ হাসান স্যার আপনি বলেন আপনার মতে কি ভেরিয়েবল কস্ট? ম্যাম ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার কোয়ান্টিটি যাই থাকুক আমার সরি ম্যাম আমার কোয়ান্টিটির সাথে সাথে আমার যে কস্টটা উঠানামা করছে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এক্স্যাক্টলি, খুবই সুন্দর যে আমার কোয়ান্টিটির সাথে যে খরচটা চেঞ্জ হবে। আমার প্রোডাকশনে একটা খরচ থাকে যে খরচটা আমার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। আমার প্রোডাকশন হচ্ছে তুই খরচ আছে, প্রোডাকশন নাই তুই খরচ নেই। যেমন কেয়ার বিজনেসে আমি বলছিলাম যত বেশি ফুড সেল করবো তত কি র ম্যাটেরিয়ালস কিনতে হবে না? ধরেন উনি ডেইরি প্রোডাক্ট সেল করে, ওনাকে মিল্ক কিনতে হবে, সুগার কিনতে হবে, দেন হচ্ছে ফুড কালার কিনতে হবে, ফ্রুটস কিনতে হবে। তো এই যে র ম্যাটেরিয়ালস গুলো এগুলো কস্ট কি? ওনার যদি 10টা অর্ডার থাকে তার জন্য যে র ম্যাটেরিয়ালস থাকবে, ওনার যদি 100 অর্ডার্স থাকে তাহলে অনেক বেশি র ম্যাটেরিয়ালস থাকবে না? তাহলে কস্টিংটা বাড়বে না? সো দেয়ার আর সাম কস্ট হুইচ ডু ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। আমার কোয়ান্টিটি বাড়লে এই খরচটাও বাড়ে, কোয়ান্টিটি কমলে এই খরচটাও কমে। এখন জাহিদ ধরেন প্রশ্ন করছে ম্যাডাম যদি আমার কোয়ান্টিটি জিরো হয় তাহলে ভেরিয়েবল কস্ট জিরো। যেমন কেয়া যদি এখন বিজনেস নাই করে, দেন বিজনেসে এখন কোনো সেলই নাই, তার কোনো প্রোডাকশন নেই, তাহলে কি ওনার ভেরিয়েবল কস্ট কি হবে? জিরো হবে না? জিরো হবে জি। হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু ফিক্সড কস্টটা থাকবে, যে ওই যে ইউটিলিটি বিলটা কিন্তু দিতে হচ্ছে বা বাসা ভাড়াটা কিন্তু দিতে হচ্ছে। তো তাহলে ফর জিরো ইউনিট অফ প্রোডাক্ট আমার ভেরিয়েবল কস্ট কি হচ্ছে? জিরো হওয়া উচিত, যেহেতু আমার কোনো প্রোডাকশনও নাই, এই যে কোয়ান্টিটিও জিরো, তো আমার ভেরিয়েবল কস্টটা মিস জিরো। যেটা বাসা ভাড়া মিস বাসা ভাড়া দিচ্ছে যেটা ভাড়াগুলো দিচ্ছে এগুলো কি মিস টোটাল কস্টে যাচ্ছে নাকি এটা ফিক্সড কস্টে যাচ্ছে? সবগুলোই টোটাল কস্টের মধ্যে ক্যালকুলেশন হবে। টোটাল কস্টটা আসলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টটা হচ্ছে যে খরচটা ফিক্সড, এটা কোনো কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না। তো বাসা ভাড়া যদি হাউস রেন্ট, some kind of utility bill, some kind of fixed the investment on fixed asset, they are from fixed cost. এইটা আমার কখনোই কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না। আর কিছু খরচ আমি যেটা পাবো সেটা কোয়ান্টিটির সাথে চেঞ্জ হবে, এই হচ্ছে ভেরিয়েবল কস্ট। যেমন আমি আপনার র ম্যাটেরিয়ালস কস্টিং বলেছিলাম, ইউর কস্টিং ফর লেবার, ইউটিলিটি বিল ফর ইলেকট্রিসিটি। কারণ আপনি বেশি জান কে এখন যদি বেকিং করে তাহলে বেকিং এর জন্য বেশি ওনার ইলেকট্রিসিটি ইউজ করতে হবে, তখন ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। উনি যদি বেকিং না পছন্দ করে তাহলে ওনার ইলেকট্রিসিটি বিল নাই, ওনার বেকিং কম করে তাহলে ওনার ইলেকট্রিসিটি বিল কম আসবে। এরকম এটা হবে ভেরিয়েবল কস্ট। কিন্তু আমি যদি গ্যাস বিলের কথা বলি, এটা কিন্তু আবার কোয়ান্টিটির সাথে ভ্যারি করে না, এটা একটা ফিক্সড, যে ধরেন মাসে 1000 টাকা দিতে হবে, ওটা ওনার ফিক্সড। তো সবগুলো খরচ কি আমরা একসাথে সাম করে টোটাল কস্টটা পাই, মানে একটা প্রোডাকশনের পুরো খরচটা পাই। তো এই যে কিভাবে ক্যালকুলেশন গুলো হবে সেটাতে আমরা আসছি। টোটাল কস্ট না ফিক্সড কস্টে যাচ্ছে? সরি আই কান্ট গেট ইউর কোশ্চেন। যদি আমি ধরেন বিজনেসের অফিস রেন্টটা দিই, অফিসের আপনি ভাড়াটা একটু দিই, এটা নিজের ব্রেইনটা ইউজ করেন স্যার। তাহলে আপনি যে রেন্টটা দিচ্ছেন এই রেন্টটা কি কোয়ান্টিটির সাথে চেঞ্জ হচ্ছে? মিস এটা তো কোয়ান্টিটির সাথে চেঞ্জ হচ্ছে না মিস, তাহলে এটা কি হওয়া উচিত? এটা তো মিস ফিক্সড। তাহলে এটা ফিক্সড কস্ট।
ওকে মিস। ওকে, সো তারপরে আসি হচ্ছে এবারে আসি সাপোজ ফর 100 ইউনিট হোয়াটস দ্য ভ্যারিয়েবল কস্ট। So for 100 unit দেখেন already we find out the total cost and obviously the fixed cost. The total cost থেকে fixed cost টা মাইনাস করলে আমি variable cost টা পেয়ে যাচ্ছি which is $1200. তো আমি এখানে কিন্তু ভেরিয়েবল আরেকটা বের করি, যেমন ধরেন 200 ইউনিটস এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল কস্ট হচ্ছে গিয়ে 44। আমি কিভাবে বের করছি সেটা দেখাচ্ছি। টোটাল কস্ট হচ্ছে 4400 মাইনাস হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট 2400। তো আমি এখান থেকে মাইনাস করে পেলাম হচ্ছে গিয়ে 2000। So this is my variable cost for 200 units. So এইভাবে করে কিন্তু আমি জিনিসগুলো বের করছি যে একটা থেকে মানে টোটাল কস্ট থেকে আমি ফিক্সড কস্টটাকে মাইনাস করে করছি। এইভাবে আমি সবগুলো ভেরিয়েবল কস্টই কিন্তু বের করতে পারি। এবার আসি ফর 400 ইউনিটস দেখেন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এখানে টোটাল কস্ট দেওয়া নেই, ইভেন ফিক্সড কস্ট নাই, কিন্তু ভেরিয়েবল কস্ট আছে। এখন দেখেন এখানে বাকিগুলো কিভাবে বের করব। সো আমার কমন সেন্স 1200 হবে ম্যাম। হ্যাঁ, আমার কমন সেন্স কি বলে, আমাদের কমন সেন্স বলে যে আমার ফিক্সড কস্ট এখানে কি ফিক্সড না, সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট হবে ম্যাম 2400। সো এই দুটোকে যদি সাম করি তাহলে কি আমি আমার টোটাল কস্ট পেয়ে যাব না? কারণ আমরা জানি টোটাল কস্ট মিন্স ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। তাহলে দুজনকে যদি যোগ করি তাহলে পেয়ে যাওয়ার কথা না? তাহলে কত আসে ম্যাম 5400। 5400 দাঁড়া একটু দেখে নি। না সরি 600 ম্যাম। 5600। সো আমার এখান থেকে চলে আসলো যে 5600 টাকা, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো দেখেন এইভাবে কিন্তু যদি শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট দেওয়া থাকে এবং কোনোভাবে যদি একবার আমি ফিক্সড কস্ট জেনে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে টোটাল কস্ট বের করে নিতে পারবো। তো এবার আসি 200টা যেতে পারছে 200 দিয়ে দেখা আছে। 200 ইউনিটস এর জন্য আমরা এই রোটা আমি পুরোটা সলভ করে দেখাবো। 200 ইউনিটস এর জন্য আমি এএফসি এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট এন্ড মার্জিনাল কস্টটা ক্যালকুলেশন করব। সো ফর 200 অফ ইউনিটস আমরা জানি যে এভারেজ ফিক্সড কস্টটা আমরা কিভাবে বের করি। এভারেজ ফিক্সড কস্টটা বের করি হচ্ছে কি যেটার এভারেজ বের করতে হয় সেটা টোটাল টার্মকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে হয়। সো হিয়ার the fixed cost is fixed, that is 2400, and the quantity is আমি যেহেতু 200 units এর কোয়ান্টিটির জন্য মেজার করতে, so quantity is 200. So 2400 divided by 200, so অ্যানসারটা কি আসছে 12 না? দেখেন তো আমি ঠিক বলেছি? হ্যাঁ 12. So here the average fixed cost is 12. এবার আসি average variable cost. So average variable cost means হচ্ছে গিয়ে একইভাবে total term will be divided by the quantity. Here the total term is variable cost, so it will be divided by the quantity. So here the 12 variable cost is 2000 and quantity divided 200. Yeah, নাইমুর রহমান তৌসিফ স্যার বলেন। ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তো এই দুটোকে ডিভাইড করে ফেললে আমি দেখতে পেলাম যে এখানে ভ্যালুটা আসলে হচ্ছে 2000 ডিভাইডেড বাই 210। ঠিক আছে, তো এভারেজ ভেরিয়েবল কস্ট আসলে 10। এবার আসি এভারেজ টোটাল কস্ট। এটা বলার আগে একটু বলিনি, দেখেন এখানে আমি দুটো ফর্মুলা লিখেছি, আইদার টোটাল কস্ট উইল বি ডিভাইডেড বাই কোয়ান্টিটি or it's the sum of fixed cost, average fixed cost and average variable. It's totally up to you আপনি কোন ফর্মুলা ইউজ করে এখানে কাজ করবেন। আমার ইচ্ছে হয়েছে তাই আমি হচ্ছে গিয়ে উপরেরটা ইউজ করব, টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। আপনি যদি এভারেজ ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট সাম করেন তাও কিন্তু এভারেজ টোটাল কস্ট আপনি পাবেন। তো সাপোজ আমি এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ার কি এখনো আছে? আচ্ছা, জি ম্যাম। দেখতে পাচ্ছি যে আমার টোটাল কস্টটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট আমি ধরে নিলাম, সরি ভুল বলছি। তো এখানে আমার টোটাল কস্ট হচ্ছে 4400। এটাকে যদি আমি হচ্ছে গিয়ে আমার কোয়ান্টিটি which is 200 সেটা দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে যদি 200 দিয়ে ডিভাইড করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানসার হচ্ছে 44 divided by 200, so the answer is 22. So yeah, the total cost is 22 here. কোনো সমস্যা নাই এখানে। তো এবার আসি মার্জিনাল কস্টে। আচ্ছা, তারপরে একটু আসি যে ওই যে একটু আগে বলছিলাম যে ম্যাডাম এটা কি আসলে এভারেজ টোটাল কস্টটা কি এএফসি আর এভিসি সাম কিনা। দেখেন তো এই যে 12 plus 10 is equal to 22 হলো না? তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনও মিললো যে আমি যদি ফার্স্ট টার্ম ফর্মুলা ইউজ করি তাও হবে, সেকেন্ড ফর্মুলা ইউজ করলেও হবে। আচ্ছা, এবার আসি যে আমার হচ্ছে গিয়ে মার্জিনাল কস্ট।
তো আবার মেনশন করছি মার্জিনাল কথাটা আমরা সাধারণত একদম রেঞ্জ মানে একদম প্রান্তিক লেভেলে কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য বের করি। তো এখানে যখন মার্জিনাল কস্ট বের করতে বলছে তার মানে হচ্ছে লাস্ট প্রোডাক্টের কস্টিংটা বের করার জন্য আমার যে টোটাল কস্টটা যে চেঞ্জ হচ্ছে দ্যাট উইল বি মাই মার্জিনাল কস্ট। সো হিয়ার the formula for marginal cost is change in total cost divided by change in quantity. কারণ প্রশ্ন হলো ম্যাডাম এখানে যে আপনি বললেন চেঞ্জ ইন টোটাল কস্ট মানে নিউ টোটাল কস্ট মাইনাস ওল্ড টোটাল কস্ট, আমি নিউ টোটাল কস্ট কোনটা বুঝবো? আপনি নিউ টোটাল কস্ট বুঝবেন হচ্ছে যে প্রোডাক্টের জন্য যে কোয়ান্টিটি অফ প্রোডাক্টের জন্য আমরা ক্যালকুলেশন করছি সেটা টোটাল কস্ট হবে নিউ টোটাল কস্ট, আর এক্স্যাক্টলি এর প্রিভিয়াস ওয়ানটা হবে হচ্ছে গিয়ে ওল্ড টোটাল কস্ট। So for example, for 200 units of product, the total cost is 4400 and the previous total cost was for 100 units was 3600. So আমি এটাকে মাইনাস করলাম, this will be divided by the new quantity. So here the new quantity এই যে দেখেন নিউ কোয়ান্টিটি কি যেটার জন্য বের করছি 200 আর আগে প্রিভিয়াস ওয়ানে কোয়ান্টিটি কি ছিল 100। তো তাহলে আমি ক্যালকুলেশন করে কি দেখতে পাচ্ছি উপরে মাইনাস করলে আমরা পেলাম হচ্ছে গিয়ে 36 মাইনাস 44 মাইনাস 36 এখানে আসলো হচ্ছে কি 800 divided by 100. So the marginal cost is 8. Okay, so এইভাবে করে কিন্তু আমরা মার্জিনাল কস্ট বের করতে পারবো। আচ্ছা আরেকটা প্রোডাক্টের জন্য আমরা মার্জিনাল কস্ট দেখি, যেমন হচ্ছে কি 300 ইউনিটস অফ প্রোডাক্ট যেটা ছিল সেটার জন্য আমরা মার্জিনাল কস্ট বের করে দেখাচ্ছি। পরবর্তীটাতে আমি গিয়েছি 300 ইউনিটস অফ প্রোডাক্ট, ওটার জন্য আমি মার্জিনাল কস্ট বের করছি। সো ফর 300 ইউনিটস আমার টোটাল কস্ট ছিল হচ্ছে কি 5100, সো 5100 মাইনাস আমার এই এক্স্যাক্টলি এটার আগের টোটাল কস্টটা কত ছিল 4400, আমি এটা নিলাম ডিভাইডেড বাই যে চেঞ্জ ইন টোটাল কস্ট divided by change in quantity. So আমার এখানে নিউ কোয়ান্টিটি হচ্ছে কত 300 মাইনাস হচ্ছে কি ওল্ড কোয়ান্টিটি কত আমি দেখতে পেলাম হচ্ছে 200। তো দুটোর মধ্যে মাইনাস করলাম কি পেলাম 700 divided by 100 so equal to 7। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 4টা। তো মেইন কথা এইভাবে আমরা পুরো টেবিলটার প্রত্যেকটা টার্ম চাইলে সলভ হ্যাঁ এটা তো সরাইলে আমার এগুলিটা চলে যাবে। তো পুরো টেবিলের প্রত্যেকটা টার্ম চাইলে সলভ করতে হবে। লাইক আমি এখানে যদি ভ্যারিয়েবল কস্ট বের করতে যেতাম তাহলে এই যে টোটাল কস্ট থেকে যে কোয়ান্টিটিটা মাইনাস করলে আমরা ফিক্সড কস্টকে মাইনাস করলে ভ্যারিয়েবল কস্ট পেতাম 300 ইউনিটস অফ প্রোডাক্টের জন্য। এভারেজ ফিক্সড কস্টটা পেতাম হচ্ছে গিয়ে যে ধরেন যদি আমি আমার এই এভারেজ ফিক্সড কস্টটাকে হচ্ছে গিয়ে যেমন 2400 কে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতাম তাহলে আমি এফসি পেয়ে যেতাম, এবিসি পেতাম। একইভাবে ভেরিয়েবল কস্ট যেটা আসতো সেটাকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করতাম পেয়ে যেতাম। ঠিক একইভাবে এভারেজ টোটাল কস্টটা বের করার জন্য টোটাল কস্টকে আইদার কোয়ান্টিটি দিয়ে ভাগ করতাম অথবা এএফসি এন্ড এফএসসি কে প্লাস করতাম, এভাবে পেতাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা গ্রুপ করে দিব, এই গ্রুপটা হবে র্যান্ডমলি সিলেক্টেড গ্রুপ। আই হোপ জি বলেন ম্যাম মার্জিনাল কস্টের ক্যালকুলেশনটা আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা ঠিক আছে ওকে ম্যাম ম্যাম একদম প্রথম ঘরটার জন্য বুঝাই দিয়েন যেটা কোয়ান্টিটি জিরো ম্যাম। হ্যাঁ ম্যাম ওইটা বলছিলাম আচ্ছা থ্যাংক ইউ জিরো কথাটা। হ্যাঁ 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 আমি একদম মিস্টেকেনলি এটা বলতে ভুলে গিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা মার্জিনাল কস্টটা আরেকবার একটু আসি। মার্জিনাল কস্টটা বলছে এটা ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। চেঞ্জ সিম্বলটা আমরা হচ্ছে গিয়ে ইয়াতেও ইউজ করেছিলাম এলাস্টিসিটি। তো চেঞ্জ বলতে আমরা বুঝতাম যে নতুনটা থেকে ওই যেই টার্মে চেঞ্জ যাবে সেটা নতুনটা থেকে পুরাতনটা মাইনাস করতে। তো সাপোজ মার্জিনাল কস্ট ক্যালকুলেশনের জন্য আমার যেহেতু ফর্মুলাই বলছে চেঞ্জ ইন টোটাল কস্ট মানে নিউ টোটাল কস্ট থেকে আমার ওল্ড টোটাল কস্টটা মাইনাস যাবে এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি সো নিউ কোয়ান্টিটি থেকে আমার ওল্ড কোয়ান্টিটিটা মাইনাস চলে যাবে। এভাবে আমি ক্যালকুলেশনটা করব। তো ফর এক্সাম্পল আমি 200 ইউনিটস অফ প্রোডাক্টের জন্য মার্জিনাল কস্ট ক্যালকুলেশনে গিয়েছি। তো ওখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে দেখেন এই যে 200 ইউনিটস অফ প্রোডাক্ট ওটার যে কোয়ান্টিটি টোটাল কস্ট আছে দিস ইজ মাই নিউ টোটাল কস্ট and exactly the previous one is the old total cost. In the same way for the 200 units this is my new quantity and the previous one that will be my old quantity. So now new total cost minus old total cost, so এই জন্য আমি 4400 থেকে 3600 কে মাইনাস করলাম। ঠিক একইভাবে নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি, সো এই জন্য আমি 200 থেকে 100 কে মাইনাস করলাম। সো 4400 থেকে 3600 কে মাইনাস করলে the answer is 800
divided by 100, so the marginal cost is 1 here. আরেকটা বুঝে, for example 300 units of product. So এখন যখন আমি আরেকটা প্রোডাক্টের আরেকটা কোয়ান্টিটির জন্য চলে গেলাম, এখন ওর জন্য যে কোয়ান্টিটি টোটাল কস্ট হবে that will be my new total cost, আর ওর জন্য যে কোয়ান্টিটি হবে that will be my new quantity. So here the total cost জিরো কোয়ান্টিটি দিয়ে আরেকবার আমি একটু বোঝান না। জিরোটা একটু পরে বুঝাবো, জিরোটা এখনো বুঝাইনি, আচ্ছা। জিরোটাতে যাইনি এখনো। ঠিক আছে। আমি এখন আগে নাম্বারটা দিয়ে বুঝাচ্ছি। সো সেখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছিল যে তাহলে 300 ইউনিটস এর জন্য আমার নিউ টোটাল কস্ট হচ্ছে 5100 minus the old total cost that will be the exactly the previous one. So the previous one is 4400, so 5100 minus 4400 divided by the new quantity is 300 and the old quantity is 200. So আমি দুটোকে মাইনাস করলাম। So calculation করে দেখলাম যে 700 divided by 100 is equal to 7. জি ম্যাম, বুঝতে পারছি। এবার আসি যে, কিন্তু আমি এটা আমার মিস্টেক হয়েছে, আমি এটাই বলছিলাম যে আমি খেয়াল করিনি, এটা আমি বলিনি, সেটা হচ্ছে জিরো কোয়ান্টিটির জন্য কি হবে মনে রাখতে হবে। দেখেন আমরা মনে হয় এটা একটা কমন সেন্স হিসেবে জানি যে যখন আমরা জিরো কোয়ান্টিটি দিয়ে ক্যালকুলেশন করি, ধরেন 6 কে যদি ধরেন 60 লিখি, এটা 66, এটা যদি 0 দিয়ে ডিভাইড করি, এটার অ্যানসার হবে তা ক্যালকুলেটর দেখাবো হচ্ছে সায়েন্টিফিক এরর, আর অনেক ক্ষেত্রে দেখাবে ম্যাথ এরর। মানে কি এটা আসলে আনডিফাইন্ড ইনফাইনাইট একটা অ্যানসার আসে, তো এটাকে ক্যালকুলেশন করা যায় না। তো এই জন্য মনে রাখতে হবে যখন এবার জিরো কোয়ান্টিটি প্রোডাক্ট হবে সেই ক্ষেত্রে আমরা কখনো অ্যাভারেজ গুলো বের করবো না এবং মার্জিনাল গুলো বের করবো, এটাকে স্কিপ করে যাবো। সেই ক্ষেত্রে আপনি জিরো লিখবেন না, এখানে জাস্ট একটা হাইফেন, এরকম একটা হাইফেন দিয়ে স্কিপ করে দেবেন, মানে আপনি বুঝাবেন যে এগুলার ভ্যালু বের হয় না, আনডিফাইন্ড বা ইনফাইনাইট এই ধরনের অ্যান্সার আমরা এখানে আসতে পারি না। তো এই জিরো কোয়ান্টিটি অফ প্রোডাক্টের জন্য কখনোই এএফসি, এবিসি, টিসি এন্ড এমসি মানে মার্জিনাল কস্ট কোনোটাই আসে না, এগুলো সবই আমরা পাস করব, মানে জিরো বসাবো না। এখানে যদি আপনি জিরো বসেন তাহলে ভুল হবে, কারণ এটার অ্যান্সার জিরো না, এটার অ্যান্সার আসলে ইনফাইনাইট। সো ইনফাইনাইট তার আসলে আমি এখানে লিখতে পারি না, সো এই জন্য আমি এখানে হাইফেন ইউজ করব, জিরো দিব না, এটার অ্যান্সার জিরো না। So now I will create 5 breakout room. আমি 5টা breakout room create করব এখন, এবং এই breakout roomটা randomly create হবে। breakout room এ আপনাদের কাজ কি হবে আমি সেটাও বলে দিচ্ছি। breakout room এ আপনাদের কাজ হবে গিয়ে যে কয়জনই breakout room এ থাকেন না কেন, আপনারা হচ্ছেন গিয়ে এই কয়জনকে অ্যাক্টিভলি এই টেবিলটা, যেটা আমরা এখন আমার স্ক্রিন শেয়ারে আমি যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটা সলভ করতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলে হচ্ছে ওখান থেকে আপনি টেবিলটা আপনি ওখান থেকে সলভ করবেন, এবং এটা হাতেও লিখতে পারেন, কম্পিউটারে টাইপ করেও লিখতে পারেন, লিখতে হবে। এবং ব্রেকআউট রুম গুলোতে যেটা হবে, আমি ব্রেকআউট রুম গুলোতে চেক করব আপনার কাজ কিভাবে আপনি করছেন, এটা আমি পুরোটাই দেখতে পাবো। এটা খুব ইজিলি হচ্ছে গিয়ে মনিটরিং করা যায়, আমি সেখান থেকে মনিটরিং করতে পারবো। আমি হচ্ছে গিয়ে একটা মনিটরিং করব, এবং আফটার আমি টাইম দেব 15 মিনিটস। 15 মিনিটস পরে হচ্ছে গিয়ে আপনারা আবার মেইন রুমে জয়েন করবেন। মেইন রুমে জয়েন এবং ব্রেকআউট রুমে নিজেরা কথা বলতে পারবেন, আমাকে চাইলে কল করতে পারবেন। এবং মেইন রুমে জয়েন করার পরে হচ্ছে গিয়ে আমি ওই প্রত্যেকটা ব্রেকআউট রুম 1, 2, 3 এখান থেকে প্রশ্ন করবো যে আপনি কি কি বুঝলেন, আমাকে আপনার এই টেবিলটা সলভ করে দেখান। এবং প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে একজনকে সিলেক্ট করে দিব যে কিনা এই পুরো সলিউশনটা আমার মেসেঞ্জার গ্রুপে আপলোড করবে। ওকে, আমি একটা কোশ্চেন নেব, সবাইকে করতে হবে। আচ্ছা, মেহেদি হাসান একটা প্রশ্ন হ্যান্ড রেজ করেছেন, বলেন। জি ম্যাম, আমরা জানতাম ম্যাম যে যখন আমাদের প্রোডাকশনটা বেড়ে যায় আর কি, কোয়ান্টিটির সাথে সাথে ম্যাম ভেরিয়েবল কস্টটা কমে যায় আর কি, এভারেজ ভেরিয়েবল কস্টটা ম্যাম কমে আসে, এটা কি সত্য ম্যাম? হ্যাঁ, এভারেজ ভেরিয়েবল কস্টটা কমে আসে, ঠিক বলেছেন ম্যাম। যখন আর কি আমরা এই টেবিলটা সলভ করব তখন কি ম্যাম আমাদের কলামে আর কি এভারেজ এরকম হ্যাঁ আপনি এরকম একটা রিলেশনশিপ খুঁজে পাবেন। আপনি দেখবেন যে এভারেজ ফিক্সড কস্টটা কমছে বা এভারেজ ভেরিয়েবল কস্টটা বাড়ছে, আবার টোটাল কস্ট কার্ভটা টোটাল কস্ট বা এভারেজ কস্টটা একবার কমে হঠাৎ করে বাড়া শুরু করবে। এগুলো সব ট্রেন্ডই আপনি পাবেন, এই যখন টেবিলটা সলভ করেন অ্যানসার গুলো এরকম ট্রেন্ড ওয়াইজই হবে। ঠিক আছে, সো আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিলাম। সবাই যখনই দেখবেন জয়েন ইন এ ব্রেকআউট রুম, একটা আপনার ল্যাপটপ বা মোবাইলের ডিসপ্লেতে অপশন আসবে, ওখানে জয়েন করতে হবে। ম্যাম আমার এখানে তো 500 এ সবাই এখন ব্রেকআউট রুমে জয়েন করেন, এখন আর মেইন রুমে থাকার কিছু নেই। সবাইকে বলেছে আপনার অলরেডি টাইমিং স্টার্ট হয়ে গেছে, সো সবাই
Kindly join your breakout room. হ্যাঁ, ব্রেকআউট রুম 1 কি প্রবলেম হয়েছে? নো ম্যাম, কোনো প্রবলেম নেই ম্যাম। আমরা এই যে আলী ইমরান বারবার আমাকে কল করছেন। মিস আমারটা যে লো ডিভাইস দেখাচ্ছিল তো মিস, আমি ভাবছি আমাকে বের করে দেওয়া হয়েছে, এর জন্য মিস আমি আপনাকে ইনভাইট দিচ্ছিলাম। ম্যাম এক্সপিরিয়েন্স ঠিক আছে, বাট ম্যাম সবগুলো করতে পারি নাই। আচ্ছা, আমি এখন একটু ব্রেকআউট রুম গুলোর ফিডব্যাক নিব, তারপরে হচ্ছে যদি সময় লাগে তাহলে একটু সময় দিয়ে না হলে শেষ করব। আচ্ছা, সো ব্রেকআউট রুম 1 আপনাদের কমপ্লিট হয়েছে? ম্যাম ব্রেকআউট রুম 1 আপনাদের কমপ্লিট হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ব্রেকআউট রুম 2? ব্রেকআউট রুম 2 আপনাদের কমপ্লিট হয়েছিল? এই যে আপন, মনজুর, মোর্শেদ, শরীফ এন্ড তৌহিদ আহমেদ ওশি, এই চারজন ছিলেন ব্রেকআউট রুম 2 তে। জি না ম্যাম, আমাদের কমপ্লিট হয়নি। আচ্ছা ম্যাম আমাদের কত একটু সময় লাগবে ম্যাম, আমি খাতা কিনতে আসছি তো। আচ্ছা, ব্রেকআউট রুম 3 তে কি অবস্থা? নাইমুর রহমান, সাইম আহমেদ হিমেল, সাজ্জাদ হাসান। ইয়েস ম্যাম, আমাদের সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। ব্রেকআউট রুম 4? আচ্ছা, মেইন কথা হচ্ছে এখন আমি প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে একজন অ্যাসাইন পারসন দিব, যার কাজ হবে গিয়ে আপনার এই পুরো ম্যাথসটা সলভ করে সেটা একটা স্ক্রিনশট নেবেন বা একটা স্ন্যাপ নেবেন। যদি মোবাইলে সরি আপনি যে ল্যাপটপে তোলেন তাহলে হচ্ছে জাস্ট একটা ছবি নিয়ে আপলোড করে দিলেন বা স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিলেন। যদি খাতায় লিখেন তাতেও হবে। আমি প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে একজন করে সিলেক্ট করে দিব, যাকে কিনা এখন এই ম্যাথসের সলিউশনটা আমাদের মেসেঞ্জার গ্রুপে আপলোড করতে, এখন না, উইদিন 1 আওয়ার আপলোড করতে হবে। তো আমি একদম শেষ থেকে আসি। ব্রেকআউট রুম 5 যেটাকে আমি দেখতে পাচ্ছি, বাকি যে যারা মেম্বার থাকবেন 2 জন বা 3 জন, তারা কিন্তু তাকে হেল্প করবেন এই ব্যাপারে। তো 3 জনেরই ব্যাপার, এবং যদি ওই ব্রেকআউট রুম থেকে প্রপারলি ওটা না আসে তাহলে 3 জনের কাছে কিন্তু এই ক্লেমটা যাবে যে আপনারা কাজ করেন নাই। তো আপনাদের মার্কস কম্পেনসেশনের ব্যাপারে তখন আমি ওইভাবে ডিসিশন নিব। আচ্ছা, ব্রেকআউট রুম 5 এখানে হচ্ছেন গিয়ে আমাকে এটা আপলোড দিবেন হচ্ছে সুজন মিয়া, ঠিক আছে? ব্রেকআউট রুম 5 থেকে এটা আপলোড দিবেন সুজন মিয়া। এখানে ছিলেন হচ্ছে স্নিগ্ধা, জাহিদ এন্ড সুজন মিয়া। তো এই ছবিটা আপলোড দিবেন হচ্ছে সুজন মিয়া। ব্রেকআউট রুম 4 থেকে এটা আপলোড দিবেন হচ্ছে ফেরদৌস খান তানিম। সুজন মিয়া না, সরি মহুয়া বলছিলাম, সুজন মিয়া না। আচ্ছা, ঠিক আছে, আপনার আইডিটার নাম সুজন মিয়া, তাহলে তো সেটাই ধরে নিব। ঠিক আছে, সো মহুয়া তাহলে আপলোড করবেন। ব্রেকআউট রুম 4 থেকে এটা আপলোড করবেন হচ্ছেন গিয়ে ফেরদৌস খান তানিম। ব্রেকআউট রুম 3 থেকে এটা আপলোড করবেন হচ্ছেন গিয়ে সাজ্জাদ হাসান। ব্রেকআউট রুম 3 থেকে এটা সাজ্জাদ হাসান। ব্রেকআউট রুম 2 থেকে এটা আপলোড করবেন হচ্ছেন আবরার জারিফ আপন।
এন্ড ব্রেকআউট রুম 1 থেকে এটা আপলোড করবেন ম্যাম হচ্ছে আমি আর ইমরান। একদম ম্যাম ওই যে টোটাল ম্যাম আমি মার্জিনাল কস্টটা ম্যাম বলতে গেছিলাম ম্যাম, ঠিক এই টাইমে ম্যাম মানে অফ হয়ে গেছে ম্যাম। আমি কি একটু বলতে পারি ম্যাম? জি বলেন। আচ্ছা আমি একটু অ্যাসাইন করে নিই, তারপর আমি কোশ্চেন নিব। আচ্ছা ব্রেকআউট রুম 1 থেকে তারা আল ইমরান, ব্রেকআউট রুম 2 থেকে আবরার জারিফ আপন, ব্রেকআউট রুম 3 থেকে সাজ্জাদ, ব্রেকআউট রুম 4 থেকে তানিম, ব্রেকআউট রুম 5 থেকে হচ্ছে গিয়ে মহুয়া। ঠিক আছে, সো এই কয়জন হচ্ছেন গিয়ে আপনারা ব্রেকআউট রুমে আসবেন। এবং এখন যিনি জয়েন করেছেন যে সায়েদা তাবাসসুম সুম্পা, আপনি ইয়েস ম্যাম। ম্যাম কারেন্ট ছিল না সকালবেলা থেকে। আমার ক্লাস শেষ হতে 15 মিনিট বাকি আছে, আপনি এখন জয়েন করলেন কেন? ম্যাম কারেন্ট নেই, সকালে মর্নিং এর ক্লাসও করতে পারতেছি না, 2 দিন ধরে কারেন্টের সমস্যা। সো যেটা বলছিলাম, যাদের যাদের ব্রেকআউট রুম যাকে যেটাতে অ্যাসাইন করে দিলাম সেখান থেকে হচ্ছে কি আপনি আপনার মানে আপনাদের এই যে ম্যাথসটা আমরা যেটা স্ক্রিনেও যে ম্যাথসটা এখন দেখতে পাচ্ছি এটা সলভ করবেন, করে দিয়ে দিবেন। আচ্ছা এখন আবার ঢুকে কি করব? না না না, এখন ব্রেকআউট রুমে জয়েন করা দরকার নাই, ব্রেকআউট রুম ক্লোজ করে দিয়েছিল। ব্রেকআউট রুম কি আবার ওপেন হয়ে গেছে? আচ্ছা আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। জি ম্যাম আবার ওপেন হয়েছে তো। সরি এটা আমার হাতে প্রেস করে ব্রেকআউট রুম ওপেন হয়ে গেছে, আমি ব্রেকআউট রুমটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল। জি এবার কোশ্চেন গুলো বলেন। ম্যাম আমরা তো জাস্ট এই টেবিলটা ফিল আপ করে এখন একটা ছবি বা স্ক্রিনশট নিয়ে আপলোড করব, তো নাকি টোটাল ক্যালকুলেশনটা দেখানো লাগবে? টোটাল ক্যালকুলেশনটা দেখাইতে হবে সেখানে। টোটাল ক্যালকুলেশন মানে যে ছোট ছোট যে যেমন মার্জিনাল কস্ট ক্যালকুলেশনের সময় আমি বলছিলাম যে ভেঙে করেন, হ্যাঁ মার্জিনাল কস্টটা আর একবারে করে ফেলে না, ভুল হতে পারে। সো যে ক্যালকুলেশন গুলো আমি ভুলে ব্রেকআউট রুমটা ওপেন করে ফেলেছি, ব্রেকআউট রুম আর নাই, এটা হচ্ছে সরি আমি ক্লোজ করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে এখন সবাই মেইন রুমেই থাকবেন। বিষয়টা হচ্ছে এখন যেটা হবে সেটা হচ্ছে যে যে যাদেরকে অ্যাসাইন করেছে আমি ব্রেকআউট রুম থেকে, তারা হচ্ছে কি নিজ দায়িত্বে আপনার নিজের ব্রেকআউট রুমে আপনারা যে ম্যাথসটা সলভ করেছেন সেটা দেবেন। এবং এটার জন্য বাকি মেম্বাররা তাকে হেল্প করবে। বাকি মেম্বাররা যদি হেল্প না করতে লিখতে পারেন না, তারা বাকি মেম্বারে হেল্প করে আপনি করতে পারেন। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসের লাস্ট টপিকে চলে যাই, তাহলে আমাদের কাছে হয়তো ক্যালকুলেশনটা ক্লিয়ার। জি বলেন। ম্যাম আমাদের হচ্ছে ব্রেকআউট রুম 1 থেকে যাকে আপনি অ্যাসাইন করছেন সে হসপিটালে। ম্যাম আমি লিখেছি, আমি তাকে দিলে সে আপলোড করলে হবে? কেন, ইমরানের প্রবলেম কোথায়? সে হসপিটালে তার মায়ের কাছে। আমি করে দিব, ব্রেকআউট অন রুম থেকে আমি করে দিব, সমস্যা নেই। আমি হসপিটালের সমস্যা নেই, আমি খাতা কিনে নিয়ে আসছি, খাতা কলম কিনে নিয়ে আসছি, আমি করে দিব। মেইন কথা হচ্ছে গিয়ে উনি মানে আপনি কি লেখার মতো পজিশনে নাই ইমরান? মিস আমি হচ্ছে শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল মিস, আমি করে দিব, সমস্যা নাই মিস। আচ্ছা ঠিক আছে, আপনি না একটু আচ্ছা ঠিক আছে। সো ইমরানের যেহেতু প্রবলেম, ব্রেকআউট রুম 1 এর জন্য আমি টাইমটা এক্সটেন্ড করলাম, এটা আমি 2টা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? 1 ঘন্টার উপরে টাইম। আমি 1 ঘন্টা মিস, আমি 1 ঘন্টায় করে দেব, আমি খাতা কলম কিনে নিয়ে আসছি মিস, সমস্যা নাই মিস। ঠিক আছে, ওকে শুনেছি। সো ব্রেকআউট রুম অন্যান্য রুমের জন্য কয়টা পর্যন্ত? অন্যান্য রুমের জন্য তো আমি বলেছিলাম হচ্ছে গিয়ে যে যখন থেকে টাইম দিয়েছিলাম জাস্ট হাফ এন আওয়ার, জাস্ট আপলোড করে দেন, আপনারা তো সলভ করেছেন। কিন্তু ব্রেকআউট রুম 1 এর জন্য এটা যেহেতু তার প্রবলেম, সো এটা ওনার জন্য হচ্ছে কি 1 ঘন্টা সময়। আমরা তো ম্যাম সম্পূর্ণ সলভ করতে পারি নাই। হ্যাঁ করবেন, সলভ করার দায়িত্বটাই তো আপনি বাকি মেম্বারদের সাথে কথা বলে সলভ করবেন, এটাই তো। ওকে, আমরা আমাদের ক্লাসের লাস্ট টপিকে চলে যাব, অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে কথা বলছি। সো আমরা কস্ট অফ প্রোডাকশনটা অলরেডি কমপ্লিট করেছি, এটার প্রত্যেকটা পার্টি আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের লাস্টের একটা টপিক ছিল যেটা আমরা কমপ্লিট করিনি, সেটাতে আমরা হচ্ছে চলে যাচ্ছি, সেটা হচ্ছে why the total cost curve is U-shaped। আমার মাউস আচ্ছা স্নিগ্ধা, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাডাম। ম্যাম আমি মার্জিন কস্টটা আলাদাভাবে রাফ করছি, তাহলে কি হবে? জাস্ট আপনি একটু যখন আমরা অ্যাসাইনমেন্ট দিব বা ফাইনাল দেখা যায় কি মার্জিন মানে এই টেবিলটার একটা অসুবিধা, একটা ইনফরমেশন যদি ভুল করেন বাকি ইনফরমেশন গুলো ভুল চলে আসবে। তো ওই কারণে আমি বলি কি একটা স্টেপ কমানোর জন্য আপনি ইনফরমেশনটা ভুল করা দরকার নেই, সেটা ভেঙে করতে হবে।
তারপর যদি মনে হয় যে আপনি রাফে করে এখান থেকে হিসাবটা এখানে বসাবেন, দ্যাট ইজ ফেয়ার। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের লাস্ট টপিক যেটা ছিল, দ্যাট ইজ হোয়াই ডাজ দ্য অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ ইজ ইউ শেপ। আমরা এই কোশ্চেন অ্যান্সারটা আজকে দেখবো। তো তার আগে আমরা একটু চলে যাই, আমরা লাস্ট ক্লাসে যখন অ্যাভারেজ টোটাল কস্ট কার্ভ নিয়ে আমি আলোচনা করছিলাম, বা আজকে ক্লাসেও যখন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করছিলাম, আমরা ওখানে দেখেছিলাম যে এভারেজ টোটাল কস্ট কার্ভ অ্যাকচুয়ালি কি, এটাকে দুটো ভাবে ক্যালকুলেশন করা যায়। আইদার টোটাল কস্ট ইজ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, অর it's the sum of average fixed cost and average variable cost, দুইটার সামটাকে আমরা হচ্ছে কি পাই। তো আমি তার মানে কি, যখন আমি এভারেজ টোটাল কস্টটা ক্যালকুলেশন করব বা এভারেজ কস্টটাকে ক্যালকুলেশন একই নাম, সো ক্যালকুলেশন করব, তাহলে আমি দুটোকে সাম করলেই তো হচ্ছে কি ওটার কার্ভও পাওয়া যায়। তো এভারেজ ফিক্সড কস্টে যখন কার্ভটা আমরা ড্র করি, আমরা দেখতে পাই যে ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এই যে নিচের দিকে যাচ্ছে, এই যে এই জন্য এটাকে বলছি ডাউনওয়ার্ড স্লোপিং, আমরা এটাকে দেখতে পাই একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আর এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটাকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, আমি যদি এটাকে ড্র করি। এবং আপনারা যে ইনফরমেশন গুলো দিয়ে আমি যে ম্যাথস করতে বলেছিলাম, ওখানেও দেখবেন যে এভারেজ ফিক্সড কস্ট এটা কিন্তু যত নিচে যাবেন, কোয়ান্টিটি যত বাড়বে, এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ নিচের দিকে নামছে, এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হিসেবে আমি এটা কিন্তু পেয়েছি। সো আসলে ডাউনওয়ার্ড স্লোপ বলতে ওরা কি বোঝাচ্ছে, অর্থাৎ যে নিচের দিকে যে নামছে এটা কেন হচ্ছে এটা একটু বুঝি। এটা যেন একটা সিম্পল কনসেপ্ট চিন্তা করেন, ধরেন আমি বললাম না আপনাদের ক্লাসটা নাম আমার জন্য খুব সোজা, কারণটা কি, কারণ আপনাদের ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট কম, কিন্তু সেম ক্লাসটা আমাকে যদি ট্রিপল এর সাথে নিতে হয়, আমার জন্য ক্লাসটা ডিফিকাল্ট হয়, বিকজ সিএসসি এর সাথে নিতে হয় খুব ডিফিকাল্ট, বিকজ ওদের নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি, 55 স্টুডেন্ট একটা ক্লাসে প্রেজেন্ট থাকে। তো এটাই ফিক্সড কস্ট দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন এখানে ফিক্সড কস্ট হচ্ছে কি, আমি টিচার, সো আমার 90 মিনিটস এটা হচ্ছে ফিক্সড টাইম, এই টাইমের মধ্যে আমি আপনার ক্লাস নিব বা আপনাকে হচ্ছে গিয়ে আপনার ক্লাসের ইনফরমেশন শেয়ার করব। এখন দেখেন এই 90 মিনিটস এর মধ্যে আমার যদি 10 জন স্টুডেন্ট থাকে, বা এই যে আপনাদের ক্লাসে যেমন অল্প স্টুডেন্ট আছে 20-21 জন স্টুডেন্ট যদি আসে, এদেরকে টেক কেয়ার করার জন্য আমি যতটা এফোর্ট দিতে পারবো, যদি এখানে নাম্বার অফ স্টুডেন্ট হয়ে যায় হচ্ছে গিয়ে আপনার 55, তাদেরকে কি আমি সেম এফোর্ট দিতে পারবো? তখন কি আমার এই 90 মিনিটস 55 এর মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে না? তাহলে কি আমার কনসেন্ট্রেশন কম স্টুডেন্টের উপরে যাবে না? কিন্তু যদি এখানে 55 এর জায়গায় যে আপনাদের মতো 20 বা 25 হতো, তাহলে কি হতো, আমার সময়টাকে আমি আরো বেশি আপনাদের জন্য স্পেন্ড করতে পারতাম না? ফর এক্সাম্পল আপনাদের ক্লাসরুমটা, এটা একটা ফিক্সড ধরেন কস্ট বা একটা ফিক্সড স্পেস, 10 জন মিলে যখন ক্লাস করেন তখন ক্লাসরুমের স্পেস কত, সবাই কিন্তু সবাই অনেক বেশি স্পেস নিয়ে বসতে পারেন বা কাজ করতে পারেন। কিন্তু যদি এখানে স্পেসটা ওই ক্লাসরুমেই 10 জনের জায়গায় যদি 50 জন চলে আসে, তখন ক্লাসরুমটার কি অবস্থা, তখন কি আমরা এরকম স্পেস নিয়ে ক্লাস করতে পারি? পারি না। সো মেইনলি এভারেজ টোটাল ফিক্সড কস্টটাকে যখন আমরা আউটপুট বাড়তে থাকে, এটা এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়, কারণ একটা ফিক্সড অ্যামাউন্ট অফ প্রোডাক্ট একটা বড় ইউনিটের উপর স্প্রেড হয়ে যায়। যত কোয়ান্টিটি বাড়তে থাকে ওই ফিক্সড, কারণ আমার তো খরচ চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার প্রোডাকশন বাড়ছে, সো ফিক্সড অ্যামাউন্টের উপর স্প্রেড হয়ে যায়। এই কারণে যখন আমি পার ইউনিট ফিক্সড কস্ট বের করতে চাই, মানে এভারেজ ফিক্সড কস্ট বের করতে চাই, তখন এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হিসেবে আমরা একে দেখতে পাই। যেমন এটা আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের একটা ইয়া ছিল, সেখানে আমরা আমার পরের স্লাইডটাতে যদি দেখি, এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, সেই ক্যালকুলেশনে কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু যখন হচ্ছে কি আমার এভারেজ ফিক্সড, না এখানে এভারেজটা নাই, সরি মাই মিস্টেক, এখানে যখন আমরা এই টেবিলটা থেকে যখন আমরা এভারেজটা ক্যালকুলেশন করতাম, আমরা তখন দেখতে পেতাম যে সময়ের সাথে সাথে এভারেজ টোটাল কস্ট কার্ভটা কিন্তু ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নামছে। এবার আসি এভারেজ ভেরিয়েবল কস্ট। মজার ব্যাপার হচ্ছে উল্টা দিক, মানে এভারেজ ফিক্সড কস্টটা যেমন আমার ডাউনওয়ার্ড স্লোপিং, এভারেজ ভেরিয়েবল কস্ট আবার আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং কেন? এন্ড ওই যে একই রকম কমন সেন্স চিন্তা করেন, যে আমি জানি যে এভারেজ কস্ট মানে ভেরিয়েবল কস্ট কি হয়, সময়ের সাথে সাথে খরচ বাড়ে। তো সময়ের সাথে সাথে যে খরচটা বাড়ে সেটাই তো হচ্ছে গিয়ে মানে সময়ের সাথে সাথে যে খরচটা চেঞ্জ হয় সেটাই তো ভেরিয়েবল কস্ট। এবং আরো জানি যে যত বেশি প্রোডাকশন তত বেশি খরচ, এরকম। তো তাহলে যদি পার ইউনিটের কস্টিংও চিন্তা করি, আমি এমনিই দেখতে পাচ্ছি যে আমার যত বেশি প্রোডাকশন আমার খরচও তত বেশি ভেরিয়েবল কস্ট থেকে। তাহলে পার ইউনিটে যখন প্রোডাকশনে যাচ্ছে, তাহলে কি পার ইউনিটেরও ভেরিয়েবল কস্টিংটা বাড়তে থাকবে না? তো দ্যাটস ইট। এবার আসি তাহলে যে এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ টোটাল কস্ট পেলাম। এখন আমি দুটার, যেহেতু আমি জানি যে আমার টোটাল কস্ট
সরি, সো আমরা যেহেতু জানি যে মাই টোটাল কস্ট, এটা এখন ছোট, so we know that my total cost is the sum of fixed cost and variable cost. so আমি এখন কি করছি, এটার ছবিটা আঁকার চেষ্টা করছি। তো একইভাবে আমরা দেখেছিলাম যে আমার অ্যাভারেজ কস্ট বা অ্যাভারেজ টোটাল কস্ট যেটা ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে সাম অফ দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট অ্যান্ড অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো যখন আমি এই ফিগারটা, তাহলে আমি অ্যাভারেজ কস্টের ফিগারটা ড্র করতে যাচ্ছি, তো সেখানে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে প্রথমে এএফসি টাকে নিলাম, যে অ্যাভারেজ ফিক্সড কস্টটাকে নিলাম, ওইটুকু অংশ দেখি কি দেখি, তো এটাকে দেখতেই পাচ্ছি যে এটা ডাউনওয়ার্ড স্লোপিং অংশ, সেই অংশটা ড্র করলাম। তারপরে কি অংশটা জয়েন করব, তারপরে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে জয়েন করব। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে আবার কি পেলাম, উনি হচ্ছে এটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। তো দুটোকে জয়েন করে দেখেন আমরা কিন্তু এরকম একটা ইউ শেপের কার্ভ পাচ্ছি। সো দিস ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই আওয়ার অ্যাভারেজ কস্ট কার্ভ ইজ ইউ শেপ। এবার আপনার প্রশ্ন হলো, ম্যাডাম এই জিনিসটা তো বললেন, এটা কি আসলে আদৌ ঠিক কিনা? আপনার বইয়েও একই কথা বলা আছে। তো তার বইয়ে যদি যায়, আপনার বইয়ে দেখেন ওখানেও ওখান থেকে আমি এটা সামারাইজ করে নিয়ে আসি। সো এখানে বলেছে যে there is two reason behind it. The first one is ওই যে যেটা কথা আমি বললাম যে আমার হচ্ছে গিয়ে একটা ফিক্সড ইউনিট, যে ফিক্সড কস্ট, সেটা হচ্ছে গিয়ে যখনই আমি আপনার হচ্ছে আমার আউটপুট বাড়ছে, ইট গেটিং স্প্রেড ওভার এ লার্জ নাম্বার অফ ইউনিটস। তো যতই লার্জ নাম্বার অফ ইউনিটের উপর স্প্রেড করছে, আমার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা কমতে থাকছে, কিন্তু সরি এভারেজ ফিক্সড কস্টটা কমতে থাকছে। কিন্তু যখন আমি এভারেজ ভ্যারিয়েবলের কস্টের কথা বলছি, তখন হচ্ছে কি এই যে আমি যে কথাটা বলেছিলাম না, যে আপনার আউটপুট বাড়ার সাথে সাথে খরচও বাড়ছে, এইটার একটা ল আছে, এই লটার নাম হচ্ছে ইকোনমিক্সের ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। আপাতত এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখেন যেহেতু ভ্যারিয়েবল কস্ট আউটপুট বাড়ার সাথে সাথে ভ্যারিয়েবল কস্টও বাড়তে থাকে, তো এটার অ্যাভারেজ হয়ে যায়, এখানে ছবিটাতে কিন্তু অ্যাভারেজও দেখাচ্ছে। তো এই অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টও কিন্তু এরকম একটা আপওয়ার্ড স্লোপিংই কার্ভ। তো যখন এই দুটোকে জয়েন করে আমি অ্যাভারেজ কস্ট বা অ্যাভারেজ টোটাল কস্টটা ড্র করতে চাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এটা একটা ইউ শেপের কার্ভ আমি আমার কাছে চলে আসছে। আপনাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এই এখানে ইউ শেপটা একদম পারফেক্টলি ইউ শেপ, মানে একটু বোল্ড হয়ে আসছে, মানে আমি যেরকম ইউ শেপ চিন্তা করেছি একদম ইউ, ওরকম না হয় এটা বোল্ড হয়ে তারপর ইউ শেপ হয়েছে, তাতে কি হবে? হ্যাঁ, এটা হতেই পারে। কিন্তু দেখা যাবে যে যখনই দুটো আপনি জয়েন করবেন, করে যে কোনো ফার্মের জন্য আপনি যদি এভারেজ টোটাল কস্ট কার্ভ ড্র করেন না কেন, এরকম একটা ইউ শেপের এভারেজ কস্ট কার্ভ বা এভারেজ টোটাল কস্ট কার্ভ। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দিস চ্যাপ্টার, বিকজ এখান থেকে আমি দেখা যায় যে এই চ্যাপ্টারে একটাই ব্রড কোশ্চেন করার জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা। সো আমি দেখা যায় যে এখান থেকে প্রশ্নটা কিন্তু করে থাকি। জি বলেন। ম্যাম আমি জাস্ট এই ফিগারগুলো ম্যাম বুঝতেছি না ম্যাম আজকে ক্লাসে ম্যাম, এই ফিগারগুলো জাস্ট বুঝতেছি না কেন জানেন। ফিগারগুলো হচ্ছে গিয়ে এখানে আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমে যে এভারেজ ফিক্সড কস্টটাকে এঁকেছে, এই যে দেখেন এভারেজ ফিক্সড কস্টটা, এটা যে এরকমটা ডাউনওয়ার্ড স্লোপিং, এই যে নিচের দিকে নেমেছে, স্পটলাইটটা দিয়ে যাচ্ছে এরকম একটা কার্ভ। তারপরে দেখেন এভারেজ ভেরিয়েবল কস্ট, আমার এই স্লাইডটা দিয়েছে, আমি আপনাদের শেয়ার করেছি লাস্ট ক্লাসে, আমি এগুলো ড্র করেছিলাম, তো এই জন্য আর আজকের ক্লাসে করিনি। তো এভারেজ ভেরিয়েবল কস্ট, এটা দেখেন এটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ পেয়েছি। তো এই দুটোকে জয়েন করে আমরা এরকম এভারেজ টোটাল কস্ট কার্ভ পেয়ে দিব। মার্জিনাল কস্ট না আঁকলেও হবে, এই তিনটা যাতে আঁকতে পারেন এই কোশ্চেনের অ্যানসারটা দিতে আসে। একটা ডাউনওয়ার্ড স্লোপিং এভারেজ ফিক্সড কস্ট, একটা আপওয়ার্ড স্লোপিং এভারেজ ভেরিয়েবল কস্ট, আর একটা ইউ শেপ এভারেজ টোটাল কস্ট। এটা কি কনস্ট্যান্ট ম্যাম, অলওয়েজ এরকমই থাকবে? এরকমই আসবে, হ্যাঁ, কারণ বিষয়টাই তো এরকম যে ফিক্সড কস্ট সবসময় ফিক্স থাকে, যত কোয়ান্টিটি বাড়াবো এটা বড় একটা অ্যামাউন্টের উপর স্প্রেড হতে থাকবে, সো এটা পার ইউনিট ভ্যালু কমতে থাকবে। আর ভেরিয়েবল কস্ট কোয়ান্টিটির সাথে সবসময় বাড়তে থাকে, তো আমি যখন পার ইউনিটের কস্টিংও বের করতে যাব, তখন দেখা যাবে এই কস্টিংও যত প্রোডাকশন বাড়বে তত আমার এখানে হবে। তো আপনার মেবি নিজের বিজনেস আছে, আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে ফিক্সড কস্ট মানে ফিক্সড ইনভেস্টমেন্ট কিন্তু একবারই করেন, এরপরে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই। সো দেখবেন যে ফিক্সড কস্টের জন্য যদি প্রত্যেক ইউনিটের প্রোডাকশনে যদি আপনি যদি পার ইউনিট কস্টিং বের করতে চান, দেখবেন ওটা খুব বেশি গায়ে লাগে না। গায়ে লাগে কোনটা? ওই যে র ম্যাটেরিয়ালস কস্টিং বা আদার্স কস্টিং যেটা ভ্যারি করছে আপনার কোয়ান্টিটির সাথে, সেটা কিন্তু দেখবেন যে পার ইউনিট কস্টিং কিন্তু যত প্রোডাকশন বাড়াচ্ছেন পার ইউনিট কস্টিং আমাদের বাড়তে থাকে, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম। সো ওগুলো কিন্তু আমরা ফেস করি। সো এটা কনস্ট্যান্ট, মানে
সব ধরনের প্রোডাকশনের জন্য এই ঘটনাটা ঘটে থাকে। এই ফিক্সড কস্টটা হ্যাঁ ম্যাম কনস্ট্যান্ট। হ্যাঁ বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার ব্রড কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে আমি নর্মালি আমার ভাইবার জন্য পারফেক্ট কোশ্চেন করার একটা চ্যাপ্টার। আমি ছোট ছোট অনেক প্রশ্ন আছে, যে রেভিনিউ কি, প্রফিট কি, টোটাল কস্ট কি, ফিক্সড কস্ট কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট কি, মানে এর মার্জিনাল কস্ট কি, এভাবে আমি প্রচুর ছোট ছোট প্রশ্ন করতে পারবো। আর ম্যাথস হিসেবে যেটা দেই সেটা তো হচ্ছে আপনাদের আমি ম্যাথসটা শেয়ারই করলাম, এরকম একটা টেবিল দিব, সেই টেবিলটা দিয়ে আপনাদেরকে বলবো যে এটা ড্র করেন। এন্ড হচ্ছে গিয়ে লাস্টলি যেটা হবে যে এখান থেকে যদি ব্রড কোশ্চেন করতে চাই, একটাই ব্রড কোশ্চেন করবো, সেটা হচ্ছে why the average cost curve is U-shaped. ওকে, লাস্ট একটা কোশ্চেন নিব। স্নিগ্ধা অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন, স্নিগ্ধার কাছ থেকে কোশ্চেনটা নিব। ম্যাম ওইটা ভুল করেছিল। আচ্ছা, তাহলে মেহেদি হ্যান্ড রেজ করেছেন, বলেন। জি ম্যাম, আমরা যখন এভারেজ ভ্যারিয়েবল কস্টটা বের করছি ম্যাম, তখন আমরা দেখছি ম্যাম আর কি একটা সময় ম্যাম এটা আর কি কমছে ম্যাম। যেমন প্রথমটা ছিল 12, তারপর 10, তারপর 9, তারপর 8, তারপর ম্যাডাম এটা বেড়ে যাচ্ছে। যেমন ম্যাডাম 8.4, তারপর ম্যাম আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি কোশ্চেনটা ধরে ফেলেছি। সো ম্যাম আমি একটা তারপর ল আবার ম্যাম বলছিলাম কমে না? যাচ্ছে ম্যাম। মানে এটাও মানে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের ক্ষেত্রে দেখবেন যে এটা কমতে থাকে, কমতে কমতে আবার এটা বাড়তে থাকে, এই তো এরকম হয় না? জি ম্যাম। সো ম্যাম হ্যাঁ। আমরা যখন ডায়াগ্রামটা ম্যাম আঁকবো এটার উপরে, তখন তো ম্যাম পুরোটাই আপওয়ার্ড স্লোপিং অংশটা এঁকেছি, আমি কোনো ডাউনওয়ার্ড স্লোপিং অংশটা দিইনি। কেন? যে ম্যাম যখন আমরা আর কি ডায়াগ্রামটা আঁকবো, তখন কি ম্যাম এই যে শেপটা যেটা ফল করছে আবার উপরে উঠছে, এইভাবেই তো আঁকবো। এইভাবেই আঁকতে হয় নরমালি। ইন্ডিভিজুয়ালি যখন আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা ড্র করি, এরকমই হয় যে প্রথমে একটু ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে নামে, তারপরে কিন্তু এটা বাড়তে থাকে। এই যে ল অফ মার্জিনাল রিটার্ন বললাম না, ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট, সরি, সেটাতে আমার হচ্ছে কি এটা প্রুফ করা যায়। তো এটা না আসলে একটু আপ মানে কি বলবো আপগ্রেডেড টার্ম, এই জন্য আমি এটা আপনাদের সাথে আর এক্সপ্লেন করি নাই। এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে প্রোডাক্টিভিটির একটা সংযুক্তি আছে। মানে মেইনলি দেখা যায় যে এভারেজ কস্টটা যেটা হচ্ছে প্রোডাক্ট, মানে দেখেন যাচ্ছে এভারেজ কস্টটা আমার বাড়বে কিভাবে, যে আমি যখন আমার প্রোডাকশনও বাড়ছে, আমি সাথে সাথে কিন্তু লেবার কস্টিংও বাড়ছে। লেবার কস্টিংটা ওয়ান অফ দা কস্টিং ফর এভারেজ কস্ট। তো দেখেন যখন প্রথম আপনি লেবারকে ইনপুট মানে লেবারদেরকে আপনি এমপ্লয় করবেন, দেখা যাবে যে ওদের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক হাই থাকবে, ওদের কাজ করার ইন্সপাইরেশন থাকবে, ওরা অল্প সময়ে বেশি কাজ করবে। কিন্তু সময়ের সাথে সাথে ওরা আস্তে আস্তে যে কাজটা ওদের কাছে মনোটোনাস হয়ে যাবে, ওরা বোর হয়ে যাবে, ওরা রিক্রিয়েশন খুঁজে পাবে না, তখন কিন্তু প্রোডাক্টিভিটি ফল করতে থাকবে। তো এটা কস্টিং এর উপরে এফেক্ট ফেলে। এটা একটা হিউজ টার্ম, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় একটা ক্লাসে শেষ করে ফেলা যাবে এটা নিয়ে কথা বলতে। তো এটা নিয়ে অত কথা বলতে চাচ্ছি না। ইন্ডিভিজুয়ালি এভারেজ কস্ট কার্ভটা আঁকতে গেলে এরকমই হয়, ভেরিয়েবল কস্ট কার্ভটা আঁকতে গেলে এরকম শেপেরই আসবে। আসলে ডায়াগ্রামে ওইভাবে ছিল না তো ম্যাম, এজন্য আঁকছিলাম হ্যাঁ, যে আমি আপনাকে তো সেটা বললামই যে ইন্ডিভিজুয়ালি আমি মেনশন করেছি, ইন্ডিভিজুয়ালি আঁকতে গেলে এরকমই হয়। ডায়াগ্রামে ওই ডাউনওয়ার্ড পার্টটা আমরা স্কিপ করে জাস্ট আপওয়ার্ড পার্টটা যে আবার কস্টিংটা যে বাড়তে থাকে সেই অংশটাতে এসেছি, এবং কেন জিনিসটা এক্সপ্লেন করিনি সেটাও বলেছে। আর কিছু? নো ম্যাম। ওকে, সো এই ক্লাসের মানে এই চ্যাপ্টার থেকে হচ্ছে কি আমরা এতটুকুই পড়ি, এখান থেকে আর মানে ব্রড কোশ্চেন আর কোনো কিছু নাই। নেক্সট ক্লাসটা আরো মজার হবে, বিকজ নেক্সট ক্লাসটা এরকম কোনো বই টই আমাদের অত ইনফরমেশনে যেতেই হবে না। আমরা খুব মজার দুটো টপিক নিয়ে পড়বো, দুটো চ্যাপ্টারকে একসাথে ব্লেন্ড করে পড়বো। একটা হচ্ছে গিয়ে টাইপ অফ গুডস নিয়ে পড়বো, এবং সেখান থেকে আমরা এক্সটার্নালিটিস নিয়ে পড়বো। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। নেক্সট ক্লাসে আমরা ব্রেকআউট রুমটা কিন্তু ক্রিয়েট করবো, সো এখন থেকে ক্লাসে একটু অ্যাটেনটিভ থাকতে হবে, ঠিক আছে? ক্লাসে একটু অ্যাটেনটিভ থাকতে হবে, এবং এভাবে আমরা হচ্ছে গিয়ে এটা করবো। এখন তাহলে সবাই 1:30টার মধ্যে ব্রেকআউট রুম 1 ছাড়া বাকিরা সবাই আছেন মেসেঞ্জার গ্রুপে, আর তাদের টেবিলটা আপলোড করে দিবেন, অবভিয়াসলি সলভ করা টেবিল। আর বাকি গ্রুপগুলো আর ব্রেকআউট রুম 1 গ্রুপটা হচ্ছে কি দুটো। ম্যাম 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 জি ম্যাম ওই যে মানে যে কোনো একজনই তো আপলোড করলে হবে, তাই না?